হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আমি তোমাদের সাথে আরো একবার ম্যাথসের ডিসকাশন। তো আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ পিডিএফ এ ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এটার উপর বেস করে আমরা কোশ্চেন সলভ করব। তো টোটাল 20টা কোশ্চেন তোমরা দেখতে পাবে এক্সামে। তো সেই কোশ্চেনগুলোকে কিভাবে তোমরা তাড়াতাড়ি সলভ করবে তারই কিন্তু আমি একটা আইডিয়া দিয়ে যাবো এই ভিডিওতে। তোমরা ভিডিওটা ফার্স্ট ক্লাস পর্যন্ত ভালো করে দেখো, আশা করি ভিডিওটা তোমাদের জন্য ভীষণই এফেক্টিভ হবে। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি আমাদের প্রথম কোশ্চেন ডিসকাশন। তো এর আগে আমরা কিন্তু আরো ভিডিও আপলোড করেছি, তো সেই ভিডিওগুলোকে কিন্তু ভালো করে দেখো, ঠিক আছে? সেখানেও কিন্তু কিছু ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলোকে সলভ করার ট্রাই করো। তোমরা পিডিএফ পেয়ে যাবে। আর চলো স্টার্ট করি আমরা। প্রথম যে প্রশ্ন দেওয়া হয়েছে, F1 যদি 2-এর 7, 7-এর 12, 8-এর চতুর্থ সমানুপাতি হয় এবং F2 যদি 5-এর 6, 4-এর 3 এবং 10-এর চতুর্থ সমানুপাতি হয়, তাহলে F1 আর F2 এর মান কত হবে? মান কত? F1 আর F2 এর মান না, F1:F2 রেশিও চেয়েছে দুটো সংখ্যার। F1 হচ্ছে চতুর্থ সমানুপাতি, মানে এখানে 4টে সংখ্যা আছে, 1টা 2টো 3টে, আর চতুর্থ সমানুপাতিটাকে ধরে নেওয়া হচ্ছে x। তাহলে চতুর্থ সমানুপাতিটা কত, মানে F1 এর মানটা কত, সেটা আমরা বের করবো কি করে? প্রথম দুটোর অনুপাত 8 এবং চতুর্থ সমানুপাতির অনুপাতের সাথে কি হবে? সেম হবে। সেই রিলেশন থেকে আমরা চতুর্থ সমানুপাতিটা বের করব। যেমন এখানে আমি একটা জিনিস দেখাই, এখানে এই দুটোর অনুপাত, ঠিক আছে? এই দুটোর অনুপাত কত? দেখো, দুটো ভগ্নাংশের মধ্যে যদি আমি রেশিও করতে চাই তাহলে আমরা তাড়াতাড়ি করতে ক্রস মাল্টিপ্লাই করি। ক্রস মাল্টিপ্লাই বলতে এরকম, একটা আছে 2-এর 7 আর একটা আছে হচ্ছে 7-এর 12। এই দুটো রেশিও যা হবে বলছে 8:F1, তাই হবে, এটা বলা হয়েছে, ঠিক আছে? তো এখানে আমি কি করব? ক্রস মাল্টিপ্লাই করে এই দুটো রেশিওটাকে আগে ঠিকঠাক জায়গায় নিয়ে যাব। তাহলে ক্রস গুণ করলে এদিকে আসছে 24, আর ক্রস গুণ করলে এদিকে আসছে হচ্ছে 49। 8:F1। তাহলে 24-এর এখানে 3 ভাগ হয়ে রয়েছে 8, তাহলে 49-এরও 3 ভাগ হবে হচ্ছে F1। তাহলে F1 হবে 49-এর 3 ভাগ, মানে 49-কে 3 দিয়ে ডিভাইড করলে যেটা হয় সেটা হবে হচ্ছে F1 এর ভ্যালু। একই রকম ভাবে F2 এর ভ্যালু, ঠিক আছে? এই দুটোর অনুপাত যা 5-এর 6:4-এর 3, মানে এই দুটো সংখ্যার অনুপাত যা হবে 10:F2 এর অনুপাত কি হবে? তাই হবে। তাহলে এই দুটোকেও আমরা কি করব? ক্রস মাল্টিপ্লাই করব। ক্রস মাল্টিপ্লাই করে ইন্টিজারে আমরা কনভার্ট করব এটাকে। ক্রস গুণ করলে একদিকে আসছে 15 আর একদিকে আসছে 4×6=24। 3 দিয়ে কাটতে পারো, নাও কাটতে পারো। দেখো তাহলে F2 এর ভ্যালু কত আসছে? F2 এর ভ্যালু আসছে হচ্ছে 15 মানে যদি 10 হয় তাহলে 24 মানে কত? বা 15/24 যা হবে 10/F2 তাই হবে। তাহলে এখান থেকে F2 এর মান তোমরা পাবে হচ্ছে 10/15 × 24, ঠিক আছে? 3 দিয়ে কাটলে 3×5=15, 3 দিয়ে কাটলে 3×8=24, এটা কাটলাম, তাহলে 8 দুগুণে হয়ে গেল কত? 16। তাহলে F2 এর ভ্যালু হচ্ছে 16, F1 এর ভ্যালু এটা। তাহলে F1:F2 49/3:16। তো 3 দিয়ে আমরা বোথ সাইড যদি মাল্টিপ্লাই করি তাহলে বাঁ দিকে 41 আর ডান দিকে 3×16=48 হয়ে যাবে। তাহলে আনসার হয়ে যাবে 49:48, মানে অপশন এ। অপশন এ হবে হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 1 করলাম সলভ। নেক্সট আমরা মুভ করব কোশ্চেন নাম্বার 2 তে। একটা সিম্পলিফিকেশনের কোশ্চেন, সিম্পল কোশ্চেন। ভাগের কাজ আগে হয়, ভাগ করে দেবো আগে। এটা ভাগ করলে কত আসছে? 4 × 3 - 3 × 3, এটা 12, এটা 9। তো ফাইনালি আমরা পেলাম কত? 3। তাহলে অপশন বি হবে হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে গেলাম। এখানে প্রশ্নটা বলা হচ্ছে যে একজন দোকানদার 500 টাকাতে একটা পণ্য কিনেছে, তাকে 28% লাভ করতে হলে কত দামে
পণ্যটাকে বিক্রি করতে হবে। বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য দিয়ে দিয়েছে। তাহলে 500 টাকার উপর 28% প্রফিট চাই। তাহলে 500 ইন্টু 28% যদি প্রফিট করতে হয় তাহলে 128%-এ সেল করতে হবে। তাহলে ক্যালকুলেশনটা এমন হবে, 5 দিয়ে গুণ করে দাও 128-কে, তাহলে আনসার কত হয়ে যাবে? 5 দিয়ে গুণ করলে এটা 5 × 40, 64, তাহলে 640। তাহলে 640 হবে অপশন এ। অপশন এ হবে রাইট আনসার। সিম্পল টাইপ কোশ্চেন কিন্তু। নেক্সট মুভ করলাম কোশ্চেন নাম্বার 4। এ এবং বি হলো দুটো স্টেশন যা 370 কিলোমিটার দূরে অবস্থিত। একটা ট্রেন 9 AM এ স্টেশন এ থেকে যাত্রা শুরু করে এবং 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে স্টেশন বি এর দিকে অগ্রসর হয়। আর একটা ট্রেন ওই একই দিনে 10টা AM এ স্টেশন বি থেকে স্টার্ট করছে আর স্টেশন এ এর দিকে 50 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে আসছে। বলছে কোন সময় তাদের দেখা হবে, মিটিং টাইমটা জানতে চেয়েছে। তাহলে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 370 কিলোমিটার। একটা ট্রেন স্টেশন এ থেকে ছাড়ছে আর একটা ট্রেন স্টেশন বি থেকে ছাড়ছে। যে ট্রেন স্টেশন এ থেকে ছাড়ছে সে ছাড়ছে সকাল 9টায়, আর যে বি থেকে ছাড়ছে সে ছাড়ছে সকাল 10টায়। আচ্ছা, এ ট্রেনটার গতিবেগ দিয়ে দিয়েছে 20 কিমি পার আওয়ার, আর বি ট্রেনটার গতিবেগ দিয়ে দিয়েছে 50 কিমি পার আওয়ার। বলছে ঠিক কোন টাইমে তাদের মিট হবে। দেখো প্রথম 1 ঘন্টায় এই যে ট্রেনটা, প্রথম ট্রেনটা, এটা কিন্তু একাই যাচ্ছে, ও কিন্তু এখনো ছাড়েনি, ও ছাড়বে সকাল 10টায়। তাহলে প্রথম 1 ঘন্টা এই ট্রেনটা কতটা এগোবে সেটা দেখে নেবো। এখানে গতিবেগ দেওয়া আছে 20 কিমি পার আওয়ার, তাহলে 1 ঘন্টায় 20 কিলোমিটার এগিয়ে যাবে। তাহলে 20 কিলোমিটার এগিয়ে গেল। তাহলে ট্রেনটার পজিশন এখন আছে হচ্ছে এই জায়গায়, ট্রেনটার পজিশন এখন এই জায়গায়, আর এখন বাজলো হচ্ছে 10টা। ট্রেনটার যা স্পিড ছিল তাই স্পিডই আছে 20 কিমি পার আওয়ার। কিন্তু দুটো ট্রেনের মধ্যে এখন ডিস্টেন্স আর 370 কিলোমিটার নেই, 350 কিলোমিটার হয়ে গেছে। কারণ টোটাল ডিস্টেন্স ছিল 370, সেখান থেকে 20 কিলোমিটার কমে গেছে, 350 কিলোমিটার হয়ে গেছে। এবার এই 350 কিলোমিটার দুটো ট্রেন মিলে কভার করবে, মানে তাদের রিলেটিভ স্পিডের মাধ্যমে এই পুরো ডিস্টেন্সটা কভার হবে। রিলেটিভ স্পিড হচ্ছে, যেহেতু দুজনে মুখোমুখি আসছে মানে অপোজিট ডিরেকশন, তাহলে অপোজিট ডিরেকশন আমরা এই দুটো স্পিডকে কি করি, অ্যাড করি। তাহলে কতক্ষণ পর মিট করবে টাইম বের করতে আমাদের ফর্মুলা লাগাতে হবে, উপরে ডিস্টেন্স আর নিচে হচ্ছে রিলেটিভ স্পিড, আর এস লিখে দিলাম। ডিস্টেন্স হচ্ছে 350 আর রিলেটিভ স্পিড, দুটো স্পিড অ্যাড হয়ে যাবে 70। 5 ঘন্টা পর মিট করবে। কটার পর থেকে 5 ঘন্টা? যটা থেকে রিলেটিভ স্পিড স্টার্ট হয়েছে। 10টা থেকে রিলেটিভ স্পিড স্টার্ট হয়েছে, তাহলে 10টার পর থেকে 5 ঘন্টা মানে 15টা। এবার 15টা মানে কটা? 15টা মানে হচ্ছে অপশন বি, দুপুর 3টে। ঠিক আছে, 15টা বাজে মানে আমরা কি বলবো, দুপুর 3টে বাজে। তাহলে আনসার হবে হচ্ছে দুপুর 3টে। তাহলে কি করলাম এখানে, 10টার সাথে প্লাস 5 আওয়ার্স মানে 3 PM। 3 PM হবে হচ্ছে আনসার। চলে গেলাম নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। একটা জেলার জনসংখ্যা এতজন, যার মধ্যে এতজন পুরুষ, তাহলে বাকিরা হচ্ছে মহিলা। বলতে জনসংখ্যার 45% হচ্ছে সাক্ষর, টোটাল জনসংখ্যার 45% সাক্ষর। যদি 45% পুরুষ সাক্ষর হয়, মানে 45% পুরুষ সাক্ষর বলতে যতজন পুরুষ রয়েছে তার 45% পুরুষ হচ্ছে সাক্ষর। তাহলে বলছে ওই মহিলাদের মধ্যে বাকি যতজন মহিলা রয়েছে, এটা থেকে এটা মাইনাস করলে তো মহিলা পাবো, তো মহিলার মধ্যে থেকে কত পার্সেন্ট মহিলা সাক্ষর হবে যাতে ওভারঅল সাক্ষরের হার 45% হয়। খুব ইজি জিনিস, ডেটা এখানে 45 দেওয়া আছে। পুরুষের সাক্ষরতার হার হচ্ছে 45%, মহিলারও যদি সাক্ষরতার হার 45% হয় তবেই কিন্তু জনসংখ্যার ওভারঅল
সাক্ষরতার হার কিন্তু 45%ই থাকবে, চেঞ্জ হবে না। ভালো করে শোনো কি বললাম, পুরুষের সাক্ষরতার হার 45% আছে, মহিলারও যদি সাক্ষরতার হার 45% হয় তাহলে কিন্তু জনসংখ্যার সাক্ষরতার হার 45%ই থাকে, চেঞ্জ হবে না। তাহলে কিন্তু এখান থেকে আমরা কোশ্চেন দেখে বা ডেটাগুলো দেখে কিন্তু আনসার এমনিই করতে পারছি, অপশন ডি হয়ে যাবে, 45% হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, একটি শার্টের দাম প্রথমে 15% বৃদ্ধি করা হয়, তারপর 12% হ্রাস করা হয় এবং আবার 8% বৃদ্ধি করা হয়, তাহলে শার্টের দাম মোট বৃদ্ধি বা হ্রাসের শতকরা হার কত, কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস হয়েছে, সেটা কিন্তু 1 স্থান পর্যন্ত তোমাকে আনসার বের করতে হবে। প্রথমে 15% বৃদ্ধি হয়েছে, 15% বৃদ্ধি মানে হচ্ছে 115/100 দিয়ে আমি গুণ করব, কার সাথে গুণ করব, ইন্টু 12% হ্রাস হয়েছে মানে 88/100 ইন্টু আরেকবার 8% বৃদ্ধি হয়েছে মানে 108/100। চলো এটাকে এবার ক্যালকুলেট করতে হবে। তো এটা 5 দিয়ে কাটলে হবে 23, এটা 5 দিয়ে কাটলে হবে হচ্ছে 20, 4 দিয়ে এটা কাটলে হবে 4 5 এ 20, 4 দিয়ে এটা কাটলে হবে 22। আচ্ছা এটা 4 দিয়ে কাটলে হবে কত, 4 দুগুণে 8, 4 7 28, 27, এটা 4 দিয়ে কাটলে হবে 25। আর তো কিছু কাটছে, আর কিছু কাটছে না, এখানে 2 দিয়ে কাটে, এটা কাটতেও পারো নাও কাটতে পারো, চলো কেটে দিয়ে, এটা কেটে কুটে হবে হচ্ছে 11 আর এটা হবে হচ্ছে 50, আর কিছু কাটছে না। তাহলে ওপরের অংশটাকে করতে হবে গুণ, এবার 23, 27 আর 11 গুণ, তাহলে 27-এর সঙ্গে 23 গুণ, তাহলে এটা 27 আর হচ্ছে কত 23, একটা 25 থেকে 2 বেশি, একটা 25 থেকে 2 কম, মানে 25-এর স্কোয়ার থেকে তুমি যদি 4 বিয়োগ করে দাও যেটা আসবে সেটাই এই দুটোর গুণফল। 25-এর স্কোয়ার হচ্ছে 625, সেখান থেকে 4 মাইনাস করে দিলে কত হয় 621, তাহলে 621 হবে হচ্ছে এই দুটো নাম্বারের গুণফল, তার সঙ্গে 11 আরও গুণ, 11 দিয়ে গুণ করার শর্টকাট হচ্ছে শেষ ডিজিট বসিয়ে দেওয়া, তারপরে এই দুটো ডিজিট যোগ করে 3, এই দুটো ডিজিট যোগ করে 8 আর এই 6টা সামনে বসিয়ে দিলাম, তাহলে 6831। তাহলে এই তিনটে নাম্বার গুণ করলে আসবে হচ্ছে 6831। আর নিচে কত আছে, নিচে আছে হচ্ছে 25 5 হয় কত 125, 125-এর সাথে আরো 50 গুণ মানে 625, তার পিছনে একটা শূন্য। এবার জনসংখ্যা বেড়েছে, জনসংখ্যা না সরি, এখানে কি শার্টের দাম, শার্টের দাম কি হয়েছে বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে তার জন্য ক্যালকুলেশন কি, নিচে 6250 আর ওপরে কতটা বৃদ্ধি হয়েছে সেটা লিখতে হবে, তাহলে মাইনাস করে লিখবো ওপরটা 1 5 8 2 আর 1 3 5। আচ্ছা কত পার্সেন্ট বেড়েছে তার জন্য ইন্টু 100। আচ্ছা 25 দিয়ে যদি আমরা কাটি তাহলে 25 দিয়ে কাটলে কত হবে, এটা 25 250 হবে, 25 দিয়ে কাটলে এটা হবে কত 4, 2 দিয়ে কাটলে এটা 2, এটা 2 দিয়ে কাটলে হবে কত 125, 125 আর ওপরে কত আছে, ওপরে আছে হচ্ছে 2, 8 দুগুণে 16, হাতে 1 11, তাহলে এটাকে 125 দিয়ে ডিভাইড করতে হবে। এক কাজ করা যাক, 125 দিয়ে ডিভাইড না করে আমি এটাকে, প্রথম কথা হচ্ছে কিনা যে এটা তো বৃদ্ধি পাচ্ছে, তাহলে বৃদ্ধি পাচ্ছে মানে আনসার হ্রাসগুলো বাদ হয়ে যাবে, এটা বাদ এটা বাদ, বি আর ডি এর মধ্যে আনসার হবে। এটা কি 10%-এর বেশি বৃদ্ধি, 10% হওয়া মানে কিন্তু ওপরে তোমার 10-এর বেশি আসা, তো 10 তো আসবে না, 10-এর কম আসবে, তাহলে এটা আনসার হবে না, ঠিক আছে বৃদ্ধি এটা আনসার হবে না, তাহলে আনসার হবে হচ্ছে অপশন ডি এরটা, ঠিক আছে আনসার হবে কি অপশন ডি এরটা, ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলেই আসবে হচ্ছে 9.3% কি হবে বৃদ্ধি হচ্ছে। কেন বৃদ্ধি হচ্ছে, কারণ নিউমারেটরটা ডিনোমিনেটরের থেকে বড় এসেছিল, তাই কি হয়েছে বৃদ্ধি হবে, ঠিক আছে 9.3% বৃদ্ধি হবে। চলে গেলাম নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7-এ, যদি একটি আয়তঘনের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, দৈর্ঘ্যটাকে ডবল করে দিলে, উচ্চতাটাকে অর্ধেক করে দিলে, তাহলে কি হয়ে গেল অ্যাডজাস্ট হয়ে গেল, আর প্রস্থ কি করে দিলে 3 গুণ করে দিলে, প্রস্থ যেই 3 গুণ করে দিলে তাহলে আয়তনও 3 গুণ হয়ে যাবে। যখন তুমি আয়তঘনের দৈর্ঘ্যটাকে কি করেছো দ্বিগুণ করেছো আর উচ্চতাটাকে অর্ধেক করে দিয়েছো, তাহলে কি হয়ে গেল এটা অ্যাডজাস্ট হয়ে গেল। প্রস্থটাকে যেই 3 গুণ করলো তাহলে আয়তন কি হয়ে যাবে 3 গুণ হয়ে যাবে, 3v হয়ে যাবে। প্রথমে আয়তন ছিল হচ্ছে v, তাহলে এখন নতুন আয়তন কত হয়ে যাবে 3v হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8,
একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেন, কিন্তু তিনি এমন একটি বাটখারা ব্যবহার করেন যেটির ওজন তার চিহ্নিত ওজনের থেকে 21% কম। মানে 100 গ্রাম কেউ যদি কিনতে আসে তাহলে 100 গ্রামের জায়গায় তাকে 79 গ্রাম দিচ্ছে। ব্যাপারটা এইরকম। তাহলে তার কত পার্সেন্ট লাভ হবে? দেখো, 100-র জায়গায় 79 দিচ্ছে, মানে সেটা লাভের জন্য আমরা একটা ইমপ্রপার ফ্র্যাকশন 100/79 লিখে এবার কত পার্সেন্ট লাভ আমরা দেখবো। 79 থেকে কতটা বাড়ছে? 79-এর রেসপেক্টে বাড়ছে হচ্ছে 21। কত পার্সেন্ট বাড়ছে? ইন্টু 100 যেই করবো পেছনে দুটো শূন্য বসিয়ে দেবো। এবার এটাকে কাটাকুটি করে তোমার মোটামুটি কত আসবে সেটা দেখতে হবে। তাহলে ভাগ করা যাক। 2100কে 79 দিয়ে ডিভাইড। আচ্ছা, 2 দিয়ে প্রথমে যাবে, প্রত্যেকটারই 2 করে আছে। 2 দিয়ে কত আসবে? 52। আচ্ছা, এবার কত দিয়ে যাবে? এবার 5 দিয়ে যাবে না 6 দিয়ে যাবে? একটা দেখলেই হয়ে যাবে, কারণ সেকেন্ড ডিজিটটা প্রত্যেকটারই আলাদা আছে। তাহলে 79কে আমি যদি 6 দিয়ে গুণ করি কত আসবে? 6 7 42, 42 আর 5 47, এইটা। আর যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 79 ইন্টু 7। আচ্ছা, 79 ইন্টু 7 যায়, এটার সঙ্গে আরো 79 যোগ করে দেওয়া, একই ব্যাপার। 3 7 14 15 5 535 বা 553 হয়ে যাচ্ছে না, তার থেকে এটা ছোট আছে। তাহলে 7 দিয়ে যাবে না, তাহলে 6 দিয়ে যাবে। তাহলে 6 দিয়ে যেহেতু যাচ্ছে, তাহলে আনসার কোনটা হয়ে যাবে? অপশন ডি এরটা আনসার হয়ে যাবে। অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 9। কি বলছে? একটা নির্দিষ্ট কাজের ক্ষেত্রে এ এবং বি বিকল্প দিনে কাজ করে। বিকল্প দিন মানে এ যেদিন কাজ করবে বি সেদিন কাজ করবে না, বি পরের দিন কাজ করবে। আবার তারপরের দিন এ কাজ করবে, তারপরের দিন বি কাজ করবে, এইভাবে অল্টারনেট ডেতে তারা কাজ করছে। এবং বি প্রথম দিনে কাজটা শুরু করছে। বি কিন্তু প্রথম দিনে কাজটা স্টার্ট, মানে বি এ এইভাবে কাজ কিন্তু এগোচ্ছে। এ যদি একা কাজ করতো তাহলে 22 দিনে ওই কাজটা শেষ হতো। এ একা করলে 22 দিনে শেষ হবে। আর যদি কাজটা 11+1-2 দিনে শেষ হয়, 11+1-2 দিনে শেষ হচ্ছে কিভাবে? ওই অল্টারনেট ডেতে তারা কাজ করছে, তাই তারা 11+1-2 দিনে কাজটা শেষ করেছে। আচ্ছা, 11+1-2 দিনে কাজ শেষ করেছে মানে আমাকে তাহলে এইভাবে জিনিসগুলোকে একবার এঁকে নিলে সুবিধা হবে, তোমাদেরকে বোঝাতেও সুবিধা হবে। যে প্রথম দিন বি কাজ করলো, দ্বিতীয় দিন এ কাজ করলো, তৃতীয় দিন আবার বি, আবার এ, আবার বি, আবার এ, এইভাবে টোটাল 11 বার আমাকে এবি কে লিখতে হবে। এখানে কবার লেখা আছে? 6 বার। দেখো 11 বার হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 বার হওয়ার পর এ আরো অর্ধেক দিন কাজ করবে, এ আসবে আরো হাফ এন্ডে কাজ করবে, তবে 11+1-2 দিন হবে। ঠিক আছে। এবার এখানে বলছে এ একা কাজের মোট কাজটা 22 দিনে শেষ করে। ভালো করে শুনবে, আমি ধরে নিচ্ছি টোটাল কাজটা 22 ইউনিটের। ভালো করে শুনো, আমি কি বলছি? টোটাল কাজটা 22 ইউনিটের কাজ বা 44 ইউনিটের কাজ। টোটাল কাজটা হচ্ছে 44 ইউনিটের কাজ, এমন ধরে নিলাম। টোটাল কাজটা যদি 44 ইউনিটের হয় তাহলে এর এফিসিয়েন্সি 2 ইউনিট করে হচ্ছে। এ তো 22 দিনে 44 ইউনিট কাজ শেষ করে, তাহলে এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে কত? 2 ইউনিট। তাহলে এর এফিসিয়েন্সি 2 মানে এ যেদিন যেদিন কাজ করবে সেদিন 2 ইউনিট করে কাজ করবে। এ যেদিন কাজ করবে সেদিনে 2 ইউনিট করে কাজ হবে। গোটা দিন কাজ করলে 2 ইউনিট, কিন্তু এ তো এখানে অর্ধেক দিন কাজ করছে, এই যে হাফ অ্যান্ড ডে মানে অর্ধেক দিন, তাহলে এখানে তো এ 1 ইউনিট কাজ করবে। এবার টোটাল কাজের পরিমাণ আমি 44 ধরেছি, তার মধ্যে দেখো কতটা কাজ হয়েছে। 2 এখানে 5 বার আছে, ঠিক আছে। 10 10 আর 1 11, তাহলে এখনো কিন্তু 33 ইউনিট কাজ বাকি রয়েছে। এবার 33 ইউনিটকে আমাকে সেট করতে হবে এই প্লেসগুলোতে, 1 2 3 4 5 6টা প্লেসে সেট করতে হবে 33কে। তাহলে 33কে আমি 6 দিয়ে ভাগ করব, তাহলে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 33/6। 33/6 মানে কত? 3 দিয়ে যদি কাটি তাহলে 11/2। 11/2 করে বি এর নিচে নিচে লেখা হবে। তাহলে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 11/2। ঠিক আছে। টোটাল কাজের পরিমাণ আমরা ধরেছিলাম কত? 44। তাকে যদি বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তাহলে আমরা টোটাল কাজটা বি কতদিনে শেষ করবে সেটা পাবো, কিন্তু সেটা চাইনি। চেয়েছে হচ্ছে বি একা ওই কাজের মানে 44 ইউনিট কাজের 3/4 অংশ। 3/4 অংশ মানে 44 ইউনিটের 3/4 কত? 33 ইউনিট। তাহলে সেই 33 ইউনিট বি কত দিনে করবে? তাহলে বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব।
ভাগ করার সময় ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে কাটাকুটি করে পাচ্ছি কত, 6 দিন। তাহলে কাজটা 6 দিনে শেষ করতে পারবে যদি বি একা গোটা কাজটা করতো, গোটা কাজ না, গোটা কাজের 3/4 অংশ কাজ 6 দিনে শেষ করবে। তাহলে আনসার হবে হচ্ছে অপশন বি এরটা, 6 দিন। ঠিক আছে, 3/4 অংশ দেওয়ার জন্য আনসার হয়ে গেল কতদিন, 6 দিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 বলছে দুটো সংখ্যার লসাগু আর গসাগু দিয়ে দিয়েছে, একটা সংখ্যা দিয়ে দিয়েছে অন্য সংখ্যাটা। এটা তো রুল রয়েছে যে দুটো সংখ্যার লসাগু আর গসাগুর গুণফল যা, সংখ্যা দুটোর গুণফলও তাই। তাহলে এখানে আমি সংখ্যা দুটোর লসাগু আর গসাগুর গুণফল মানে 168 ইন্টু 6 যা হবে 24 ইন্টু অপর সংখ্যাটাকে x ধরে নিই, তাই হবে। তাহলে 24 আর 7 গুণ করলে হয় হচ্ছে 168, তাহলে এটা 7 হবে। 7 আর 6 গুণ করলে x এর মান 6×7=42 হবে। তাহলে আরেকটা সংখ্যা ছিল হচ্ছে 42, অপশন এ তে রয়েছে 42 হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 11, মান নির্ণয় করতে দিয়েছে, সিম্পলিফিকেশনের সিম্পল একটা কোশ্চেন। 1391 ইন্টু তারপর 64কে 4 দিয়ে ভাগ, 4 16 64 প্লাস এটার সাথে এটাকে গুণ করতে হবে, আগে গুণের কাজ হবে কিন্তু ব্র্যাকেটের কাজটা তার আগে সেরে ফেলতে হবে। এটা কত, 6, 6 এর সঙ্গে এই 6 কেটে যাবে, শুধু 17 হবে। 16 দুগুণে 32, 33, তাহলে 13 ইন্টু 33, তাহলে শেষ ডিজিট হবে কত, 9। তাহলে আনসার হয়ে যাবে কত, 429, আনসার হবে 429। নেক্সট কোশ্চেন নাম্বার 12, রাম, শ্যাম ও কার্তিকের মধ্যে 4:8:3 অনুপাতে এত টাকা ভাগ করা হলে শ্যামের প্রাপ্ত অর্থের পরিমাণ কত। শ্যাম, শ্যাম মানে যে মিডিল, তাহলে আনুপাতিক ভাগাহার দিয়ে আমরা ক্যালকুলেট করব। 4800 সাথে শ্যামের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগাহার, ওপরে যাবে 8 আর নিচে আসবে হচ্ছে এই তিনটের যোগফল। তাহলে কত আসছে, 12 আর 3 হচ্ছে 15। কেটে দাও, 3 দিয়ে কাটি, 2560 টাকা। 2560 রয়েছে অপশন ডি তে, অপশন ডি হবে হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 13, দেখো এখানে মান নির্ণয় করতে বলেছে, সেম টাইপ আরো একবার। 44কে 4 দিয়ে ভাগ মানে 11 ইন্টু এটা 5 হবে, 5-এর সাথে এই 5টা কাটবে, গুণের কাজ আগে হয়, তাহলে পড়ে থাকবে 21। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে, 3 11 প্লাস 21, 3 11-র সাথে 21 গুণ করলে, যোগ করলে কত আসছে, 11 ইন্টু এই পার্টটা তোমার আসছে হচ্ছে 3 প্লাস 231 বাই 11, 11 11 কেটে যাবে, তাহলে আনসার হয়ে যাবে 234। 234 রয়েছে অপশন ডি তে, অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। চলে গেলাম নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, আনোয়ার, অমিত ও গোপালের গড় ওজন 46 কেজি। যদি আনোয়ার ও অমিতের গড় ওজন 39 কেজি এবং অমিত ও গোপালের গড় ওজন 44 কেজি হয়, তাহলে অমিতের ওজন কত। দেখো এখানে তিনজনকার গড় ওজন দিয়ে দিয়েছে 46, তাহলে 46 এর সাথে যদি আমি 3 গুণ করি, তাহলে তিনজনকার টোটাল ওজন পাবো। এবার এখান থেকে আনোয়ার আর অমিতের গড় ওজন দিয়ে দিয়েছে 39, তাহলে 39 এর সাথে যদি আমি 2 গুণ করি, তাহলে আমি কি পাবো, আনোয়ার আর অমিতের টোটাল ওজন পাবো। একই রকম ভাবে অমিত আর গোপালের টোটাল ওজন পেতে 44 এর সাথে 2 গুণ করব। এবার যদি আমরা এই দুটো নাম্বারকে যোগ করি, তাহলে যোগ করলে এখানে আনোয়ার 2 বার অমিত আর 1 বার গোপালের ওজন আমরা পাবো। ঠিক আছে, এখানে 4 জন হয়ে রয়েছে, 2 জন 2 জন 4 জন, কিন্তু একজন তো রিপিট আছে, কে, অমিত রিপিট আছে এখানে। তাহলে এখানে কার কার ওজন পাবো, আনোয়ার পাবো, 2টো অমিত পাবো আর একটা গোপালের ওজন পাবো। ঠিক আছে, তো ক্যালকুলেট করো এখান থেকে, এটা কত আসছে 78, এটা আসছে হচ্ছে 88, অ্যাড করে দিই, 8 আর 8 16, আবার 16, 166। এখানে 4 জনের ওয়েট ঢুকে আছে আর এটা হচ্ছে 3 জনের ওয়েট। এবার এই দুটোর ডিফারেন্সটাই হচ্ছে অমিতের ওয়েট। এই দুটোর ডিফারেন্স কত, 8 আর 8 16 হয়, 14 28, তাহলে 28 হয়ে যাবে আনসার। অপশন বি এরটা হয়ে যাবে রাইট আনসার, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 15,
অভিন্ন বার্ষিক সরল সুদের হারে অমিত এত এবং গোপাল এত টাকা বিনিয়োগ করে। গোপাল যদি 6 বছর পরে অমিতের চেয়ে এত টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের শতকরা হার নির্ণয় করতে হবে। আচ্ছা, 6 বছরে এত টাকা বেশি সুদ, এত টাকা বেশি সুদ আসছে কিভাবে? দুজনকার প্রিন্সিপাল আলাদা বলে, তাহলে প্রিন্সিপালের গ্যাপটা কত? প্রিন্সিপালের গ্যাপটা হচ্ছে 3,000 টাকার গ্যাপ আছে, তাহলে 3,000 টাকার ওপর 6 বছরে 8% রেটে সুদ পাওয়া যায় হচ্ছে 960 টাকা। এটা হচ্ছে ইকুয়েশন, সলভ করে নিলেই আনসার। তাহলে দুটো করে শূন্য কাটি, এই শূন্যর সাথে এই শূন্য কাটি, 6 16 96, তাহলে আর এর মান হয়ে যাবে হচ্ছে 16/3। তো 16কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 5 15, 5.33% মতো। কিন্তু 5.33% এখানে নেই, এখানে তোমার রয়েছে হচ্ছে 6%। তো চলো আমরা 6%কেই কারেক্ট ভাবি, ঠিক আছে? অপশন ম্যাচ করছে না যদিও, কিন্তু 5.33। তো যদি আমি আনসার করতে চাই তাহলে 6%ই আনসার করব। একবার চেক করে নাও, দুটো ডিফারেন্স দিয়ে দিয়েছে। এখানে 6 বছর, এটা হচ্ছে এত টাকা বেশি, তাহলে ক্যালকুলেট করলে 3,000-এর ওপর 6 বছর 8% রেট, 6 16 96, 16কে 3 দিয়ে ভাগ, হ্যাঁ, তাহলে 5.33। তো আনসার হয়ে যাবে অপশন ডি এরটা কারেক্ট ধরছি আমি। নেক্সট কোশ্চেন নাম্বার 16। মহেশের কাছে এত টাকা আছে, তিনি অর্থরাশিটিকে তার ছেলে বিজয় এবং অজয়ের মধ্যে ভাগ করে দেন। তাদের বার্ষিক প্রদেয় 10% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন। যথাক্রমে 13 এবং 14 বছর পর বিজয় এবং অজয় একই পরিমাণ অর্থরাশি পেয়েছেন। একই পরিমাণ অর্থরাশি পেয়েছেন মানে সুদে আসলে একই পরিমাণ টাকা পাচ্ছে। বলছে মহেশ বিজয়কে কত টাকা দিয়েছিল। আচ্ছা, বিজয়ের টাকা কত বছর খাটবে? 13 বছর খাটবে। আর অজয়ের টাকা কত বছর খাটবে? অজয়ের টাকা 14 বছর খাটবে, ঠিক আছে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি বিজয়কে আমি বি টাকা দিলাম আর অজয়কে আমি এ টাকা দিলাম। অজয়কে এ টাকা দিলাম, বিজয়কে বি টাকা দিলাম। এবার চক্রবৃদ্ধি সুদের সুদ আসল বের করার ফর্মুলা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100^n। বিজয়কে বি টাকা দিয়েছি মানে বি এর ওপর 1 প্লাস আর বাই 100 মানে 10/100, টু দি পাওয়ার 19 আসবে। 19 বছর খাটছে যেহেতু, 19 না সরি 13 বছর খাটছে, টু দি পাওয়ার 13 আসবে। আর আরেকজনকে তো এ টাকা দেওয়া হয়েছে, তাহলে এ টাকার ওপর 1 প্লাস 10/100 টু দি পাওয়ার 14 আসবে, আর দুটো হবে হচ্ছে ইকুয়াল। তাহলে এটা হচ্ছে ক্যালকুলেট করলে 11/10 পাবে, তার পাওয়ারে 13, এটা 11/10-এর পাওয়ারে 14, তাহলে এটা কাটবে, কেটে কুটে 11/10 হবে একটা। এটাকে নিচে শিফট করো, তাহলে বি বাই এ ইকুয়াল টু 11/10, ব্যাস। তাহলে বি কে যদি 11 টাকা দিই, এ কে 10 টাকা দিতে হবে। এখানে জানতে চাইছে বিজয়কে কত টাকা দিতে হবে, তাহলে পুরো টাকাটাকে এই অনুপাতে ভাগ করবো আর 11-র মান চাই। তাহলে দুটোর যোগফল হচ্ছে 21। তাহলে আমরা কি করবো? 1617 ইন্টু ওপরে 11 আর নিচে হচ্ছে 21 দিয়ে ভাগ। তাহলে ক্যালকুলেট করলে কত আসবে? এটা 7, লাস্টে 7 আসবে। হয় এইটা নয় এইটা, এই দুটো অপশনের মধ্যে 11 দিয়ে মাল্টিপ্লাই হবে, 11 দিয়ে গুণ মানে লাস্টে তো তোমার এটা তো হবে না। 11-র মাল্টিপিল কোনটা আছে? এটা হচ্ছে 15, 15 থেকে 4 মানে 11, আর এটা হচ্ছে কত? এটা যোগ করে না 11 আসছে না, তাহলে আনসার হবে অপশন বি এরটা 847। এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 847, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 17। বলছে একটা গ্রুপে 30 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 18 বছর। শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে গ্রুপের গড় বয়স 1 বছর বেড়ে যায়। মানে শিক্ষকের বয়স কত? এটা এমনি সলভ করে দেওয়া যায়, খুব বেশি ক্যালকুলেশনের প্রয়োজন পড়ে না। আমরা এভাবে ধরবো যে যদি শিক্ষকের বয়স যদি আগের শিক্ষার্থীর গড় বয়সের ইকুয়াল হতো, অর্থাৎ 18 বছর হতো, তাহলে কিন্তু গ্রুপের গড় ওজন বাড়তো না। কিন্তু এখানে বলেছে গ্রুপের গড় ওজন 1 বছর বাড়ছে। এবার তার বাড়ার কারণ খুঁজতে হবে। তাহলে যে শিক্ষক অ্যাড হচ্ছে সেই শিক্ষকের বয়স কিন্তু 18 বছরের বেশি। এবার কতটা বেশি? 1 বছর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু শিক্ষক আসার জন্য গ্রুপে কিন্তু 30 জনের জায়গায় 31 জন হয়ে যাচ্ছে। তাহলে এই 1-এর সাথে তোমাকে 31 আরো গুণ করতে হবে। তাহলে আনসার কোনটা হবে? 49 হয়ে যাবে আনসার। তাহলে 49 হয়ে যাবে হচ্ছে শিক্ষকের বয়স। অপশন এ হবে রাইট আনসার।
ঠিক আছে, চলে গেলাম নেক্সট কোশ্চেন নাম্বার 18। একজন ব্যবসায়ী একটি বস্তুর ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি মুদ্রিত মূল্য নির্ধারণ করেন, মানে এমআরপিটা 20% বাড়িয়ে রাখছে, তার উপর সে 20% ছাড় দিচ্ছে। তাহলে 20% বাড়িয়ে যদি 20% ছাড় দেওয়া হয় তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। প্রথমে 20% বাড়াচ্ছে +20, তারপর 20% কমাচ্ছে -20, প্লাসে মাইনাসে মাইনাস সাইন আসবে, 20 × 20/100। ক্যালকুলেট করলে এই 20 কাটছে আর -4 আসছে। -4 মানে 4% ক্ষতি হবে। ঠিক আছে, 4% ক্ষতি হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 19। 170 মিটার এবং 480 মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, আন্ডারলাইন করলাম, যথাক্রমে 70 কিমি/আওয়ার এবং 80 কিমি/আওয়ার গতিতে চলছে। পিছন দিক থেকে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য ট্রেনটিকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে যে সময় লাগবে তা মিনিটে বের করতে হবে। ওকে, মিনিটে ক্যালকুলেট করতে হবে। চলো আমরা এক কাজ করি, আমরা আনসারটাকে প্রথমে সেকেন্ডে বের করব, বের করার পর তারপর তাকে মিনিটে কনভার্ট করব। একটা ট্রেন অপর ট্রেনটাকে ক্রস করছে, মানে দুটো ট্রেনের টোটাল লেন্থটা হয়ে যাবে ডিস্টেন্স। তাহলে দুটো ট্রেনের টোটাল লেন্থ কত? 0, 15, 6, তাহলে 650 এত মিটার হয়ে যাচ্ছে হচ্ছে দুটো ট্রেনের টোটাল লেন্থ। তাকে ডিভাইড করবো হচ্ছে রিলেটিভ স্পিড দিয়ে, এটার ইউনিটটা মিটারে আছে। রিলেটিভ স্পিডের একক কিন্তু মিটার/সেকেন্ড হওয়া চাই। রিলেটিভ স্পিড একই ডিরেকশনে যাচ্ছে মানে মাইনাস হবে, তাহলে মাইনাস করলাম 10, তার সাথে গুণ হবে হচ্ছে 5/18। তাহলে ক্যালকুলেট করলে এটা ইউনিটটা মিটার/সেকেন্ড। তাহলে মিটার কাটবে যখন, আনসারটা এটার আসবে হচ্ছে সেকেন্ডে। 18 উপরে যাবে আর নিচে আছে কত? 5 × 10 মানে 50। শূন্যর সাথে শূন্য কাটো, এটা কাটো, 5 13 65। আচ্ছা, এটা যেটা এলো এটা কিন্তু তোমার সেকেন্ডে এলো। এবার এটাকেই তোমাকে কনভার্ট করতে হবে মিনিটে, অর্থাৎ 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 13 × 18, তাকে আমরা 60 দিয়ে ডিভাইড করব। 6 দিয়ে ক্যান্সেল আউট করলে নিচে আসছে 10, 6 দিয়ে ক্যান্সেল আউট করলে উপরে আসছে 3, তাহলে গুণ করলে আসছে 39, 39/10 মানে 3.9। 3.9 মিনিট, অপশন সি হবে রাইট অ্যান্সার। তাহলে কি করা হলো? টোটাল ডিস্টেন্সকে রিলেটিভ স্পিড দিয়ে ডিভাইড করা হলো, যেটা এলো সেটা সেকেন্ডে এলো, সেটাকে আমরা মিনিটে কনভার্ট করলাম 60 দিয়ে ডিভাইড করে। চলে গেলাম নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন নাম্বার 20। ছোট্ট একটা অ্যালজেব্রার প্রশ্ন বলছে যে x + 1/x যদি 5 হয় তাহলে x² + 1/x² এর ভ্যালু কি হবে? দেখো, তুমি যদি এটার ফর্মুলায় ফেলে করতে চাও করতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু এটা ডিরেক্ট শর্টকাট রয়েছে। 5-এর স্কোয়ার থেকে 2 বিয়োগ করলেই আনসার হয়ে যায়। অপশন বি 23 হবে আনসার। কিন্তু আসে কিভাবে? এটার ফর্মুলা লিখলেই তোমরা বুঝতে পারবে। এটা ফর্মুলা x + 1/x এর হোল স্কোয়ার -2 × x × 1/x। এই x ক্যান্সেল হবে, x + 1/x মানে হচ্ছে 5। তাহলে 5-এর স্কোয়ার থেকে কি হচ্ছে? 2 বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে 5-এর স্কোয়ার থেকে 2 বিয়োগ মানে 25 থেকে 2 বিয়োগ, আনসার হয়ে যাবে হচ্ছে 23। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। টোটাল 20টা কোশ্চেন আমরা সলভ করে দেখলাম। তো এক্সামে তোমরা কিন্তু এই ধরনেরই কোশ্চেন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড কিপ লার্নিং।